অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছে সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। পৈতৃক ভিটায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। শেরপুরে হঠাৎ বন্যায় আরও 2 জনের মৃত্যু, পানিবন্দী 1.5 লাখ মানুষ। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। দেশের ক্রান্তিলগ্নে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। রোববার সকালে সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, তাদের পদোন্নতির জন্য বিবেচনা করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী প্রতিরক্ষা সচিব, চিফ অব জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুন্সিগঞ্জের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। সকাল 10:15টায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতির তৃতীয় জানাজার নামাজ মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বাদজোহর মজিদপুর দয়হাটায় অনুষ্ঠিত হয় চতুর্থ জানাজা। তার ইচ্ছা অনুযায়ী পৈতৃক ভিটায় তাকে দাফন করা হয়। প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরীর জানাজায় যোগ দেন হাজারো মানুষ। অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। গত শুক্রবার দিবাগত রাতে নিজের প্রতিষ্ঠা করা উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। বন্যার ভয়াবহ রূপ শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়। বৃষ্টির সাথে উজানের ঢলে ডুবছে নতুন নতুন এলাকা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। শেরপুরে পানি স্রোতে ভেসে ও ডুবে এই পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখছে পট। হঠাৎ পানির তোড়ে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে শেরপুর জেলায়। বানের জলে ভেসে নারীসহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ। ঘরের ভিতরে কোনো সমান পানি, এখন মাল সামান বাইরে বেরিয়ে দাঁড়াইছে, অনেক কই যাবো কোনো ঠিক ঠিকানা নেই। কালে কম আছিল, সেটা খাবার পাইছি, আজ খাবার দাবার সব বাবা বাসা বসে গেছে গা। ঢলের পানি ভাটির দিকে নামতে থাকায় প্লাবিত হয়েছে নারিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী সহ 5 উপজেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। ভেসে গেছে পুকুরের মাছ, সবজি ক্ষেত, গবাদি পশু। বিধ্বস্ত হয়েছে কাঁচাপাকা ঘরবাড়ি, কয়েকটি মহাসড়ক সহ অসংখ্য গ্রামীণ কাঁচাপাকা সড়ক। আমার 2.5 থেকে 3 কোটি টাকার মাছ আছিল মিনিমাম, এখন কিচ্ছু নাই, সব চলে গেছে মাছ। আমাদের দেখার মতো কোনো লোক নাই, এ পর্যন্ত আঙ্গার কোনো খাওয়া দাওয়ার কোনো সংগ্রহ করতে পারছি না। প্রতিনিয়ত অবনতি হচ্ছে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধুবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি। 2 উপজেলায় নতুন করে অন্তত আরও 10 গ্রাম বন্যার কবলে। পানিবন্দী 60 গ্রামের লক্ষাধিক মানুষ। আশ্রয় কেন্দ্রেও ঠাঁই হচ্ছে না অনেকের। বাড়ি ঘরে পানি উঠে গেছে, ঘর ধরে গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে। এখানে বাজারে গেছিলাম যে শুকনা খাবারের জন্য, শুকনা খাবারও খুব কম, চাহিদা অনেক, তো আমি পাইলামই না। হালুয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার। আমাদের প্রস্তুতি আছে, তাদের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে এবং আমরা এখনো প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের উপরে কথা হচ্ছে। গত 24 ঘন্টায় নেত্রকোনা দুর্গাপুর উপজেলার জারিয়া জাঞ্জাইল এলাকায় দেশের সর্বোচ্চ 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমেশ্বরী ও কংস নদীতে তীব্র পাহাড়ি ঢল। উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 40টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 50,000 মানুষ।
ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, রেল লাইন। 5টার পরে পানিটা বেশি আসছে। আজকে সকালটা খাওয়া দাওয়া নেই, মাত্র দোকানে খাইলাম। আমরা যে ফসিল সব শেষ করে দিয়েছে, আমরা চলার বা এসব ভাড়াটা নাই। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত ৩৯ জন প্রভাবশালী ব্যক্তিকে র্যাব গ্রেপ্তার করেছে। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস আরও জানান, তাদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, পুলিশ কর্মকর্তা ও সংসদ সদস্য রয়েছেন। এছাড়া ছাত্র জনতার উপর সরাসরি গুলি করেছে এমন ব্যক্তিসহ র্যাবের হাতেই গ্রেপ্তার হয়েছেন মোট ১,১৭০ জন। জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে মরিয়া ছিল আওয়ামী লীগ সরকার। সাবেক সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী থেকে শুরু করে দলটির নেতাকর্মীরা আন্দোলন ঠেকাতে সরাসরি মাঠে কাজ করেছেন। তাদের মদত দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই দেশ জুড়ে মামলার হিড়িক পড়ে। আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের। গ্রেপ্তারও হয়েছেন অনেকে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। এ তালিকায় আরও রয়েছেন সাবেক ৫ সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি, আব্দুর রউফ, নাইব আলী জোয়ারদার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ও জান্নাত আরা হিন্দ্রি দম্পতি সহ অনেকে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, সরকার পতনের পর বিভিন্ন মামলায় ৩৯ প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন তারা। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের পলাতক অন্য প্রভাবশালীদের সন্ধান করছে সংস্থাটি। বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি, এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাহক গোয়ালজার তাদেরকেই আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি ১,১৭০ জনকে ধরেছি সর্বমোট। আমাদের তৎপরতা অব্যাহত আছে, আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। আন্দোলনের সময় বিতর্কিত কর্মকাণ্ড না করায় গণ অভ্যুত্থানের পর র্যাবের কোনো সদস্য আত্মগোপন করেননি বলেও দাবি করেন এই কর্মকর্তা। সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম। মনিরুজ্জামান, ATN নিউজ, ঢাকা। ৬ বছর বয়সে বাবা হারা হন জাকির হোসেন। জীবনযুদ্ধে কঠিন মুহূর্ত পার করে সন্তানকে লেখাপড়া করান মা। স্বপ্ন ছিল মাস্টার্স পাশ করা ছেলে সংসারের হাল ধরবে, কিন্তু সন্তানের খোঁজে টানা ৯ বছর দিন রাত কান্না করছেন মা। বিস্তারিত আসাদ ভুঁইয়ার প্রতিবেদনে। কথা ছিল ছেলে জাকির হোসেনকে বিয়ে দিয়ে ঘরে আনবেন নতুন বউ। আংটিও বদল হয়েছে, কিন্তু সন্তান ফিরেনি ঘরে। কিছুদিন অপেক্ষা শেষে কনে বিয়ে করেছে অন্য কাউকে। তবে ৯ বছরেও মায়ের অপেক্ষা শেষ হয়নি। রাতে ঘুম ধরে না চোখে, বারবার মনে হয় এই বুঝি আদরের সন্তান ফিরে এলো মায়ের বুকে। বিছানায় ছটফট করে ভোর হয়, তবুও সন্তান আর ফিরে না। রাইটা আমি ঘুম নাই, আমার তো এই করবো না। আমার যে সঙ্গে ডাক দিন সে সঙ্গে আমি হজাক। আমার ভিতরে আছে আমার সেটি, আমার যে ভিতরে রুহুডা কলিজাডা এটার ভিতরে গেছে না, এটার ভিতরেই ঘুরতেছে, দেখতেছি, কল্পনা করতেছি। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। শেষ বয়সে একটাই চাওয়া, মৃত্যুর আগে অন্তত একবার যেন দেখতে পান গুম হওয়া ছেলের মুখ। ৯ বছর ধরে আমার মুখে কোনো যোগাযোগ নাই, কোনো কথা নাই, কিচ্ছু নাই। আমি কি দিয়ে আমার বুঝাইনি। দাম দলুর টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। আমার ছেলেরা আমার বুকে ফিরাই দিবেন। ২০১৫ সালের ৭ এপ্রিল রাজধানীর গুলশান থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তেজগাঁ কলেজ ছাত্রদল সভাপতি জাকিরকে। দিনের পর দিন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন বড় ভাই ইকবাল হোসেন, তবুও খোঁজ মেলেনি জাকিরের। র্যাব 1, 2, মিন্টু রোডে ডিবি অফিস, পরে ডিজিএফেও গেছি, হ্যাঁ, কিন্তু এরা তো আপনার
স্বীকার করে না। দুই ভাইয়ের মধ্যে ছিল সুসম্পর্ক, যে স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই। আমার সাথে এক বিছনায় থাকতাম, ডিম সিদ্ধ করলে কুসুম খেত না, স্বাস্থ্য সচেতন ছিল, করতো কি ওই কুসুমটা আমরা পানি দিয়ে রেখে দিত, আমি না খাই, যেটা ভালো না। অনেক ভালোবাসতো আমাকে ভাই। সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী জেডাই খান পান্না জানান, গুম হত্যার চেয়েও ভয়ঙ্কর। কত অসংখ্য মানুষ গুম হয়েছে, আমরা কয়টার খবর পাই। খুনের চেয়েও গুমটা আরও ডেঞ্জারাস। সেও কষ্ট পায়, তার পরিবার তার ডেড বডিও পায় না, মনে করে যে হয়তো জীবিত ব্যাক করে আসবে। গুম সংক্রান্ত কমিশনের কাছে তথ্য জমা দিয়েছে জাকিরের পরিবার, তবে জানা নেই কবে শেষ হবে অপেক্ষার প্রহর। আদৌ মায়ের বুকে ফিরবে কি জাকির হোসেন? আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবর এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, এরপরে আরো থাকছে। ঠাকুরগাঁওয়ের পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। পাঁচ বছরে রাজশাহী বিভাগে কমেছে ইলিশ আহরণ। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে পীরগঞ্জ উপজেলার কুশারিগাঁও গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুশারিগাঁও গ্রামের দেলোয়ারের 5 বছরের শিশুকন্যা রাফিয়া এবং সুমন ইসলামের 3 বছরের ছেলে সাফা সকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের মৃতদেহ ভেসে ওঠে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই বোন। স্বাদে গন্ধে অতুলনীয় পদ্মার ইলিশ বাঙালির একটু বেশি প্রিয়। রাজশাহীর পদ্মায় এখন আর তেমন মেলে না ইলিশ। কেন ইলিশ শূন্য পদ্মার বুক, আর ইলিশের সুদিনই বা কিভাবে ফেরানো সম্ভব, তারই উত্তর খুঁজেছেন সহকর্মী বুলবুল হাবিব। ছবি তুলেছেন রুবেল ইসলাম। 70-এর দশক পর্যন্ত রাজশাহীর পদ্মায় মিলত ঝাঁকে ঝাঁকে ইলিশ। আকারে বড়, স্বাদে ছিল অতুলনীয়। বাঙালির রসুর ঘর থেকে ভেসে আসতো ইলিশের মমগন্ধ। বাঙালির আবেগের সঙ্গে জড়িত এই রূপলি মাছ। 1975 সালে ভারত সরকার গঙ্গার উজানে ফারাক্কা বাঁধ নির্মাণ করলে বদলে যায় পদ্মা। সেই পদ্মা নদীতে এখন ইলিশের দেখা মেলা ভার। এই দেশ স্বাধীনের পরেও 74-75-এও ইলিশ ধরা পড়েছে প্রচুর। ফারাক্কায় বাঁধ দেওয়ার কারণে পানির যে গতিটা, স্রোতটা, এটা তো কমে গেল। এই জন্যে ইলিশের চলাচলটাও কমে গেল। রাজশাহীর পবা, চারঘাট, বাঘা ও গোদাগাড়ি এলাকার পদ্মা নদীতে কিছু ইলিশ ধরা পড়ে। চলতি বছরের জুলাইয়ে চারঘাটে ইলিশ ধরা পড়েছে 1446 কেজি, আগস্টে 2830 কেজি এবং সেপ্টেম্বরে ধরা পড়েছে 3200 কেজি ইলিশ, তবে বেশিরভাগই আকারে ছোট। রাজশাহী বিভাগের মধ্যে পাবনার ঈশ্বরদী ও সুজানগর এবং সিরাজগঞ্জের চৌহালি এলাকায় বেশি ইলিশ পাওয়া যায়। মৎস্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে 2018-19 অর্থবছর থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত গত 5 বছরে রাজশাহী বিভাগে কমেছে ইলিশ আহরণ। পদ্মায় পানির গভীরতা বাড়িয়ে পানি প্রবাহ স্বাভাবিক করা গেলে এবং মা ইলিশ ধরা বন্ধ হলে আবারও ইলিশের সুদিন ফেরানো সম্ভব। ভারতের সঙ্গে যৌথ পরিকল্পনা বাস্তবায়ন করে ইলিশের অনুকূল পরিবেশ সৃষ্টিরও পরামর্শ বিশেষজ্ঞদের। বালু তুলতেছে, শব্দ করতেছে বা ড্রেজিং যদি বন্ধ থাকে তাহলে এমনিতে অটোমেটিক মাছ। আর একটা হলো পানির প্রবাহ যদি থাকে। ইলিশ মাছ হলে প্রবাহ পানি ছাড়া, যদি স্বচ্ছ পানি হয়, বদ্ধ পানি হয়, স্থির পানি, ওখানে ইলিশ মাছ ডিম দেবে না। বড় বড় ইলিশের যে পদ্মা দিয়ে রাজশাহী হয়ে যাবে ইন্ডিয়া ঢোকার যে প্রবণতা, সেটা কিন্তু অনেক কমে গেছে। তার একটি কারণ কিন্তু এই যে ব্যাপকভাবে ইলিশ ধরে ফেলা ইন্ডিয়ার অংশ, এটি একটি কারণ। এই অ্যাকশন প্ল্যানটা যৌথভাবে হয়, তাহলে আবারও আমরা পদ্মায় ব্যাপকভাবে ইলিশের সমারোহ করতে পারবো। ইলিশ কিন্তু আবার প্রাপ্যতা কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।